প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার গাইন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আজকে আমি হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং থিওরি কোর্সটির উপর দ্বিতীয় সেশন নিতে যাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় এজেন্সি থিওরি অ্যান্ড নিড ফর অ্যাকাউন্টিং, অর্থাৎ এজেন্সি তত্ত্ব ও হিসাব বিজ্ঞানে এর প্রয়োগ বা প্রয়োজন। তাহলে আমরা প্রথমেই এজেন্সি তত্ত্বের মূল ধারণা জানতে চাই। এখানে এজেন্সি তত্ত্ব হচ্ছে, সাধারণ অর্থে আমরা এজেন্সি বলতে এজেন্ট বা প্রতিনিধিকে বুঝে থাকি। এজেন্সি হচ্ছে প্রতিনিধির এক ধরনের কার্যক্রম থেকে জন্ম, অর্থাৎ প্রতিনিধি থেকে এজেন্ট। এজেন্ট এক্ষেত্রে দুটি পক্ষ বিদ্যমান থাকবে, দুটি পক্ষের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করবে। এখানে একটি পক্ষ থাকবে প্রতিষ্ঠান প্রধান বা মালিক পক্ষ। এজেন্ট বা প্রতিনিধি প্রতিষ্ঠানে নিয়োজিত মালিকের অধীনস্থ কর্মচারী। 3 নম্বর, এজেন্সি হলো মালিক প্রতিনিধির সম্পর্ক। মালিক প্রতিনিধির স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ হতে এজেন্সি সমস্যার উদ্ভব। এজেন্ট প্রিন্সিপালের পক্ষে কার্যক্রম পরিচালনা করে ও সকল হিসাবপত্র প্রস্তুত ও দাখিল করে। এজেন্সি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মালিক পক্ষ যে ব্যয় করে থাকে তাকে এজেন্সি ব্যয় বলে। তাহলে এজেন্সি তত্ত্বের মূল একটা বিষয় আমরা জানতে পারলাম যে প্রতিষ্ঠানে মালিক পক্ষ তার অধীনস্থ ব্যবস্থাপনা পর্ষদ বা প্রতিনিধি পক্ষ অবস্থান করবে এবং দুটি পক্ষ তাদের স্ব স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে মনোনিবেশ করবে। সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বার্থ বা প্রাতিষ্ঠানিক উন্নয়ন ব্যাহত হয়। আর এই যে দুটি পক্ষের মনস্তাত্ত্বিক সম্পর্কের বিপর্যয় হতেই এজেন্সি তত্ত্বের উদ্ভব হয়েছে। তাহলে এজেন্সি তত্ত্ব মূলত মালিক এবং অধীনস্থ কর্মচারীদের কার্যক্রম সংক্রান্ত যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করে। এবার আসি এজেন্সি তত্ত্বের সংজ্ঞা। এজেন্সি বা সংস্থা তত্ত্ব হচ্ছে একটি অনুমান যা প্রিন্সিপাল ও এজেন্টদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। এজেন্সি তত্ত্ব বর্ণনা করে যে একটি প্রতিষ্ঠানে দুটি পক্ষ বিদ্যমান থাকবে। এজেন্সি তত্ত্ব বিদ্যমান থাকবে দুটি পক্ষ, একটি প্রিন্সিপাল বা মালিক পক্ষ, অপরটি প্রতিনিধি বা এজেন্ট। ব্যবসায় সত্তা ধারণা অনুসারে মালিক পক্ষ প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবস্থাপনা পর্ষদ বা কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে থাকে। সুষ্ঠুভাবে সেবাদানের নিমিত্তে উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। এজেন্সি তত্ত্ব অনুমান করা হয় এজেন্ট এবং প্রিন্সিপাল উভয়ই নিজের স্বার্থ রক্ষার জন্য নিবেদিত প্রাণ। উভয় পক্ষের এরূপ আচরণ বিশ্লেষণ ও সম্পর্ক স্থাপন প্রক্রিয়া এজেন্সি তত্ত্ব নামে পরিচিত। তাহলে এজেন্সি তত্ত্ব কি বা তার ধারণা কি এবং কিভাবে উদ্ভূত হয় এবং এজেন্সি তত্ত্ব কোন বিষয়াদির উপর গুরুত্ব আরোপ করে বা কিভাবে সমস্যাগুলো সমাধান করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটাই হচ্ছে এজেন্সি তত্ত্ব। এবার আসি এজেন্সি সমস্যা। প্রিন্সিপাল এবং প্রতিনিধির সম্পর্ক হতে এজেন্সির জন্ম। ব্যবস্থাপকরা মালিকের স্বার্থ রক্ষা না করে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করে। মালিক চাই প্রতিষ্ঠানের
সম্পদ বৃদ্ধি ব্যবস্থাপনা চায় নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। দুপক্ষের এ ভিন্নমুখী উদ্দেশ্যের কারণে যে সমস্যার সৃষ্টি হয় তাকে এজেন্সি সমস্যা বলে। এলজে গিটম্যান বলেন, কর্পোরেট স্বার্থের ঊর্ধ্বে ব্যবস্থাপকের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে। তার মানে মালিক পক্ষ তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের আচরণের উপরে বিশেষ নজরদারি বজায় রাখে এবং তাদের আচরণগত বা কার্যে কোন রকমের ত্রুটি বিচ্যুতি বা মনস্তাত্ত্বিক যে প্রভাব পরিলক্ষিত হলে তখনই মালিক পক্ষ এবং প্রতিনিধি পক্ষের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা সমস্যার উদ্ভব হয়, যেটি মনস্তাত্ত্বিক সমস্যা এবং তাতে বোঝা যায় যে উভয় মালিক পক্ষ যা প্রত্যাশা করছে ব্যবস্থাপনা পর্ষদ বা অধীনস্থ কর্মচারীরা সেই প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না, বরং তারা তাদের নিজেদের স্বার্থের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা হতেই এজেন্সির সমস্যার উদ্ভব হয়েছে। এই এজেন্সি সমস্যা উত্তরণের জন্য প্রতিষ্ঠানকে নানামুখী কৌশল অবলম্বন করতে হয়। অনেক সময় অর্থ ব্যয় করতে হয় বা পরিকল্পনা অনুসারে নিয়মিত তাদের পেছনে অর্থ ব্যয় করতে হয়। এটা হচ্ছে তাহলে এজেন্সি সমস্যা সমাধানের উপায় কি হতে পারে। এবার আমরা দেখি এজেন্সি সমস্যা সমাধানের উপায়। এক, ব্যবস্থাপকদের কার্যাবলী সুচারুরূপে তদারকির আওতায় আনা। তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা বা তারা কাজে মনোনিবেশ আছে কিনা অথবা ফাঁকি দিচ্ছে কিনা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন রকম ক্ষতি করছে কিনা বা তাদের পরিচালনায় কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে কিনা, এগুলো তদারকির জন্য প্রতিষ্ঠানের পক্ষ হতে বিশেষ নজরদারি রাখা যেতে পারে। 2 নম্বর, সুযোগ সুবিধা বৃদ্ধি ও প্রণোদনা। সুযোগ সুবিধা বৃদ্ধি ও প্রণোদনা দেওয়া। অধীনস্থ কর্মচারীগণ তাদের প্রত্যাশা অনুযায়ী যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানের কার্যক্রমে তাদের দায়িত্বে যথাযথভাবে মনোনিবেশ করবে এবং প্রতিষ্ঠানের উন্নতিতে তারা আরো বেশি ভূমিকা পালন করবে। দক্ষতার বৃদ্ধি জন্য প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া। কঠোরতা শাস্তির ভয় দেখানো, এটা আর একটি পন্থা, যেটি অনেকটা কঠোরতা এবং শাস্তি, অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো কর্মচারী কর্মকর্তা ভুল ভ্রান্তি করলে বা কাজে অবহেলা করলে বা প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে বা আরো কঠোর হতে হবে যে কিভাবে প্রতিষ্ঠানের প্রতি তাদের কার্যক্রম মানে আরো মনোনিবেশ ঘটানো যায়। 5 নম্বর, প্রতিষ্ঠান বিলোপ অধিগ্রহণের ভয় দেখানো। যে এমন হতে পারে যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ তাদেরকে এই তথ্যটা দিতে পারে, এই মেসেজটা দিতে পারে যে প্রতিষ্ঠানের যে ক্রমানুগতি যদি ঘটে, যে ক্রমান্বয়ে অবনতির দিকে যায়, তাহলে প্রতিষ্ঠান বিলোপ ঘটবে বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে সমন্বিত হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক কর্মচারী অনেক কর্মকর্তা তাদের বর্তমান চাকরি হারাবে। এই ভয় থাকলেও তারা অনেক সময় তাদের কার্যক্রমে মনোনিবেশ করে থাকে। প্রতিষ্ঠান আলোচনার মাধ্যমে সমস্যার নিরসনের উদ্যোগ নেওয়া। এমন হতে পারে যে তাদের সাথে মুখোমুখি বসে বা মিটিং বা বিভিন্ন সেমিনারের মাধ্যমে তাদের সাথে বসে তাদেরকে তাদের মতামত গ্রহণ করা এবং তাদের মতামত অনুসারে কিভাবে এই কার্যক্রমের গতি বা ব্যবসায়িক গতি ফিরিয়ে আনা যায় সেভাবে সেদিকে মালিক পক্ষ মনোনিবেশ দিতে পারে বা মালিক পক্ষ প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করতে পারে।
তাহলে তাদের ভিতরে একটা প্রেরণা কাজ করবে বা উদ্দীপনা কাজ করবে যে প্রতিষ্ঠানে তাদের একাগ্রভাবে কাজ করা জরুরি। এজেন্সি ব্যয়। এজেন্সি ব্যয় হলো এই যে দুটি পক্ষ হতে যে বিরোধের সৃষ্টি হয়, এই বিরোধ যাতে সৃষ্টি না হয় তার জন্য প্রতিষ্ঠানকে নানামুখী পরিকল্পনা আগে হতেই গ্রহণ করে থাকে। আমরা দেখেছি বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অর্থাৎ একটা বিভাগই রয়েছে মানব সম্পদ উন্নয়নের জন্য। যে প্রতিষ্ঠান যে বিভাগের দায়িত্ব হলো ওই প্রতিষ্ঠানে নিয়োজিত জনবলকে যথাযথভাবে দক্ষ করে তুলতে যা যা করা প্রয়োজন সেই কাজগুলো করবে, অপরদিকে প্রতিষ্ঠানের স্বার্থও রক্ষা করবে। তাহলে প্রতিষ্ঠান কর্তৃক কি কি পরিকল্পনা বা উদ্যোগ নিয়ে থাকে এই এজেন্সি সমস্যা সমাধানের এবং তার পেছনে কি ধরনের ব্যয় হয়ে থাকে সেই ব্যয়গুলো এখানে উল্লেখ করছি। উৎসাহপ্রদ পরিকল্পনা ও পরিচালকের সম্মানী ব্যয়। তার মানে যে পরিকল্পনা প্রণয়নকারী মানব সম্পদ উন্নয়ন বা জনবলের উন্নয়ন বা দক্ষতা বৃদ্ধির জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেই পরিকল্পনা গ্রহণকারী যে জড়িত কর্মকর্তা বৃন্দ তাদের কিছু সম্মানী দেওয়া হয়ে থাকে, যেটি এজেন্সি ব্যয়ের আওতায় আসবে। 2, বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত ব্যয়, কমিটির মাধ্যমে নিরীক্ষা পুনরীক্ষার ব্যয়। তার মানে বার্ষিক প্রতিবেদন প্রস্তুতে যারা নিয়োজিত থাকে তাদের সাধারণ বেতন ভাতাদির বাইরেও যদি কিছু সম্মানী বা আপ্যায়ন বাবদ বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় তবে প্রতিষ্ঠানে এই যে সমস্যার উদ্ভবের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই এটিও এজেন্সি ব্যয়ের আওতায় আসবে। 3 নম্বর, অর্থনৈতিক বিশ্লেষক ও মালিক পক্ষের সাক্ষাতের ব্যয়। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মালিক পক্ষ অনেক সময় ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা অর্থনৈতিক বিশ্লেষক নিয়োগ দিয়ে থাকে সাময়িক সময়ের জন্য, যিনি প্রতিষ্ঠানের স্বার্থ, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ এবং মালিকের যে স্বার্থ সে সমন্বয় ঘটিয়ে একটা পরিকল্পনা তৈরিতে ভূমিকা রাখেন এবং তার যে সম্মানী ব্যয় সেটি হচ্ছে এজেন্সি ব্যয়ের একটি উপাদান। অবশিষ্ট খরচ। অবশিষ্ট খরচ হলো পরিচালকদের বিশেষ সুবিধা প্রদান বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বা একটা বিশেষ পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, গাড়ির সুবিধা বা এমন হতে পারে যে তাদের সন্তানদের উৎসবপ্রদ কোনো সুবিধা, বিভিন্ন রকমের সুবিধা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এই ব্যয়গুলো এজেন্সি ব্যয়ের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাসটার পাশাপাশি তোমরা তোমাদের বাসায় যে টেক্সট বুক রয়েছে সে বইয়ের সাথে মিল করে আরেকটু চর্চা করলে পরিষ্কার হবে তোমাদের নিকট। এবার আসি এজেন্সি ব্যয়ের ধরন। টাইপস অফ এজেন্সি কস্ট। প্রথমে তদারকি ব্যয়। ব্যবস্থাপকদের কাম্য আচরণ পাওয়ার জন্য যে ব্যয় করা হয় তা তদারকি ব্যয়। কাজ তত্ত্বাবধানের জন্য নিরীক্ষক নিয়োগ দেয়া হয়ে থাকে। তাহলে এই অধীনস্থ কর্মচারীদের যে দায়িত্ব এটা যথাযথভাবে পালন করছে কিনা এটা খোঁজ খবর বা তদারকি করার জন্য অনেক সময় নিরীক্ষক বা সুপারভাইজার নিয়োগ দেয়া হয়ে থাকে। তাদের যে ব্যয় সেটি হলো এই
তদারকি ব্যয়। বন্ড খরচ, 2 নম্বর হচ্ছে বন্ড খরচ। হ্যাঁ, এটা ব্যবস্থাপকদের সম্ভাব্য অসততার বিরুদ্ধে এক ধরনের রক্ষা কবচ। তৃতীয় পক্ষের সাথে মালিক পক্ষের ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ ব্যবসায়ে নিয়োজিত যে কর্মচারী বা কর্মকর্তারা রয়েছে, তাদের অসততা আর অসততা বা উদ্দেশ্য প্রণীতভাবে প্রতিষ্ঠানের কোন রকমের ক্ষতি সাধন হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তৃতীয় পক্ষের নিকট বা তৃতীয় পক্ষের সাথে প্রতিষ্ঠান প্রধানের মালিক পক্ষের যে চুক্তি হয়, সেটা হচ্ছে এই বন্ড খরচ। এই চুক্তি বা এই বন্ড স্বাক্ষরের ফলে তাদের সাথে একটা আর্থিক লেনদেন হয় তৃতীয় পক্ষের সাথে, বা তাদেরকে একটা খরচ বা ফিস প্রদান করতে হয়। এটি হচ্ছে বন্ড খরচ। সুযোগ ব্যয় খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। সুযোগ ব্যয় ব্যবস্থাপকদের অদক্ষতা, আন্তরিকতার ঘাটতিজনিত কারণে অনেক সময় অধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ হাতছাড়া করতে হয়। এটাই সুযোগ ব্যয়। ব্যবস্থাপকরা বা যে কর্মকর্তা কর্মচারী যারা সিদ্ধান্ত বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যায়, তারা যদি আন্তরিক না হয় বা মতামত না দেয় বা কাজে অসামঞ্জস্য সৃষ্টি করে, সেক্ষেত্রে অনেক লাভজনক বিনিয়োগ ক্ষেত্র প্রতিষ্ঠানকে প্রত্যাহার করতে হয়। এই লাভজনক বিনিয়োগটি যে হাতছাড়া হলো, তার যে সুবিধা, সেই সুবিধাই হলো সুযোগ ব্যয়। এবার আসি হিসাব বিজ্ঞান তত্ত্ব সমূহ। প্রথমেই সিগন্যালিং তত্ত্ব। বিভিন্ন সময়ে হিসাববিদগণ তাদের প্রায়োগিক অভিজ্ঞতা, চর্চা, অধ্যয়নের দ্বারা হিসাব বিজ্ঞানে বিভিন্ন সময়ে তত্ত্ব আবিষ্কার ও সংযোজন করেছেন। এমনই একটি, প্রথমে আমরা দেখি সিগন্যালিং তত্ত্ব, অনিশ্চিত তত্ত্ব, প্রাতিষ্ঠানিক তত্ত্ব, অপ্রতিসম তত্ত্বের তত্ত্ব, যৌক্তিক সীমাবদ্ধতা তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব। তা সিগন্যালিং তত্ত্ব এটি কি? সিগন্যালিং তত্ত্ব হচ্ছে একটি বৈজ্ঞানিক যোগাযোগ প্রক্রিয়া, যেখানে তথ্য প্রেরণকারী ও তথ্য গ্রহণকারীর মধ্যে এই প্রক্রিয়াটি সচলভাবে কাজ করে থাকে। বিখ্যাত গবেষক ও পণ্ডিত রস 1977 সালে এই তত্ত্ব উদ্ভাবন করেন। 3, মূল প্রতিপাদ্য হলো একটি প্রতিষ্ঠানে ভালো মন্দ উভয় শ্রেণীর কর্মচারী থাকবে এবং তারা অভিজ্ঞতার দিক দিয়েও বিভিন্ন লেভেলে, বিভিন্ন পর্যায়ে, পদায়নের দিক দিয়েও বিভিন্ন পদে কর্মরত থাকবে। এটাকে বিবেচনায় নিয়ে পণ্ডিত রস সিগন্যালিং তত্ত্ব উদ্ভাবন করেছেন। সিগন্যালিং তত্ত্ব অপ্রতিসম তথ্যকে সাবলীলভাবে উপস্থাপন করে। সিগন্যালিং তত্ত্বের ব্যবহৃত তথ্য নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক হয়। এই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় বা যোগাযোগের জন্য সিম্বলিক বা প্রতীক চিহ্নের ব্যবহার লক্ষ্য করা যায়। এবারে আসি অনিশ্চিত তত্ত্ব। সম্ভাব্য বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের উপাদান সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। ব্যবসায় প্রতিষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সাংগঠনিক ভিত্তিতে পরিচালনা করার জন্য প্রয়োগকৃত আচরণ,
এর পরিবর্তনকেই অনিশ্চিত তত্ত্ব বলে। অনিশ্চিত তত্ত্বের কতগুলো উপাদান রয়েছে, যেমন প্রযুক্তি। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়। তথ্য সরবরাহকারী থাকবে, ক্রেতা একটি পক্ষ থাকবে, ক্রেতা পক্ষ এবং বিক্রেতা পক্ষ, প্রতিযোগী প্রতিষ্ঠান থাকবে এবং সবকিছুর ঊর্ধ্বে থাকবে সরকার। তাহলে আমরা অনিশ্চিত তত্ত্বের ধারণা পেলাম। এবারে জ্ঞান তত্ত্ব। জ্ঞান হচ্ছে মানুষের অভ্যন্তরীণ কুসংস্কার দূর করে এবং ভালো মানুষ রূপে আত্মপ্রকাশ ঘটায়। জ্ঞান অর্জন করতে হয় অধ্যবসায় ও চর্চার মাধ্যমে। একদিনে জ্ঞান অর্জিত হয় না। এই জ্ঞানের উপর ভিত্তি করেই যে তত্ত্ব উদ্ভাবন হয়েছে সেটি হচ্ছে জ্ঞান তত্ত্ব নামে পরিচিত। তাহলে এটি চর্চা ও অধ্যয়ন ভিত্তিক একটি ধারণা। প্রতিষ্ঠানে জড়িত কর্মচারীদের জ্ঞান জাগ্রত করতে এই তত্ত্ব প্রয়োগ করা হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত যে জনবল, তারা যদি জ্ঞানের আলোকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তারা আরো দায়িত্বশীল হবে এবং প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হবে। এভাবেই তাদেরকে প্রেরণা দেওয়া বা কাজে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। তাহলে জ্ঞান তত্ত্ব মোটামুটি আমরা বলতে পারি জনবলকে আরো কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। এটি মূলত তাদের অন্তর্নিহিত যে অন্তরাত্মাকে আরো প্রস্ফুটিত করার জন্য ব্যবহৃত হয়। জ্ঞান তত্ত্বের উপাদান হলো ধারণা, ভাষা, আবেগ, বিশ্বাস, আত্মসম্মান, স্মৃতিশক্তি, ধর্ম ও নৈতিকতা। তাহলে জ্ঞান তত্ত্ব প্রতিষ্ঠান এমন ভাবে প্রয়োগ করেন বা জ্ঞান তত্ত্ব এমনই একটি তত্ত্ব যা জনবল বা কর্মচারীদের ভাষাগত সংস্কার করে থাকে, আবেগ সৃষ্টি করে প্রতিষ্ঠানের প্রতি, সহকর্মীদের প্রতি এবং বিশ্বাস আনয়ন করে, আত্মসম্মান বাড়িয়ে তোলে এবং স্মৃতিশক্তি জাগ্রত করে। এটি হচ্ছে জ্ঞান তত্ত্বের মূল উপাদান। এবার আসি হিসাব তথ্য, অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী বছর শেষে তথ্য আকারে বা প্রতিবেদন আকারে ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া, যেটি ব্যবহারকারীরা ব্যবহার করে তাদের উপযোগ পেয়ে থাকে। প্রতিটি প্রতিষ্ঠানেই আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে হিসাব বিজ্ঞানের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে হিসাবভুক্ত করা হয় এবং সারা বছরের হিসাবগুলো পর্যায়ক্রমে হিসাবভুক্তকরণ প্রক্রিয়াকরণের মাধ্যমে হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের ফলাফল নির্ণয় করার জন্য হিসাব বিভাগ কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানের
সারা বছরে কি পরিমাণ লাভ বা কি পরিমাণ ক্ষতি বা কি পরিমাণ পরিসম্পদ দায় দেনা রয়েছে তা জানার জন্য আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এই আর্থিক প্রতিবেদনই হিসাব বিজ্ঞান তথ্য নামে পরিচিত। এই প্রতিবেদন ব্যবহার করে আনুষঙ্গিক ব্যবহারকারীগণ তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বা গ্রহণ করতে পারে। তাহলে এটি আমরা বলতে পারি হিসাব বিভাগ কর্তৃক প্রতিবেদন আকারে প্রস্তুত ব্যবসায়ের কার্যক্রমের প্রতিচ্ছবি ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্যের যোগান দেয়। এবারে আসি হিসাব তথ্যের ধরন কি আকারে। আগে উল্লেখ করলাম যে প্রতিবেদন আকারে, মানে ফিনান্সিয়াল রিপোর্ট, এটাকে আমরা বলে আবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী আকারে প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতিবেদন 4 প্রকার হয়ে থাকে সাধারণত: ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এগুলোই। তাহলে আয় বিবরণী হলো একটা প্রতিষ্ঠানের সর্বশেষ বছর শেষে কি পরিমাণ মুনাফা হয়েছে জানার জন্য আয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে এটি তথ্য ব্যবহারকারীদেরকে কি তথ্য দিয়ে থাকে যে প্রতিষ্ঠানে কি রূপ মুনাফা হয়েছে, বিগত বছর কি হয়েছিল, তার আগের বছরে কি হয়েছিল, তারা একটা সমন্বয় ঘটিয়ে সিদ্ধান্ত নিতে পারে। মালিকানা সত্ত্ব বিবরণী, এটি হচ্ছে ব্যবসায়ে বিনিয়োজিত মূলধনের একটা পরিবর্তন দেখিয়ে এই মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতি মালিক পক্ষের কি পরিমাণ দাবি শুরুতে ছিল এবং শেষে কি অবস্থায় আছে, শেষ দিনে প্রতিষ্ঠানের উপর মালিক পক্ষের কি পরিমাণ দাবি রয়েছে, এটা জানা যায় মালিকানা সত্ত্ব বিবরণী থেকে। 3 নম্বর, আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটি হচ্ছে প্রতিষ্ঠানের পরিসম্পদ ও দায় দেনার একটা প্রতিচ্ছবি, যা দ্বারা আমরা জানতে পারি ওই প্রতিষ্ঠানে কি পরিমাণ পরিসম্পদ রয়েছে, তার বিপরীতে কি পরিমাণ বাহ্যিক দায় অবস্থান করছে এবং মালিক পক্ষের বা শেয়ার হোল্ডারদের দাবির পরিমাণই বা কতটুকু এই আর্থিক অবস্থার বিবরণী থেকে অনুধাবন করা যায়। এরপর আসি নগদ প্রবাহ বিবরণী, অন্যতম একটি বিবরণী। নগদ প্রবাহ বিবরণী নগদান বই বা নগদান হিসাবের সহিত এক নয়। এটি একটি বিবরণী যেখানে প্রতিষ্ঠানের নগদ আগমন এবং বহিগমন দেখিয়ে সর্বশেষ তারিখের নগদ অর্থ মিলকরণ করা হয়। এই বিবরণী প্রস্তুত করতে গিয়ে প্রতিষ্ঠানের কার্যবলীকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথমত, পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ। প্রতিষ্ঠান দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে যে নগদ টাকা, নগদ অর্থ আগমন বা বহিগমন ঘটছে তা এই অংশে দেখানো হয়। দ্বিতীয় অংশ হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, অর্থাৎ প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ ও বিনিয়োগ কি পরিবর্তন হয়েছে, নতুন কোনো বিনিয়োগ সৃষ্টি হয়েছে কিনা,
পুরাতন কোনো বিনিয়োগ বাতিল হয়েছে কিনা বা অবসায়ন হয়েছে কিনা এটা জানা যায় এই অংশে, এবং এই অংশে দেখানো হয়ে থাকে। এরপর আসি অর্থায়ন কার্যক্রম। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের চালিকা শক্তি হচ্ছে এই অর্থায়ন কার্যক্রম। প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব এবং ঋণকৃত তহবিল এখানে দেখানো হয়। প্রতিষ্ঠান পরিচালনায় মালিক পক্ষ মূলধন বিনিয়োগ করবে, পাশাপাশি প্রতিষ্ঠানের সর্বোচ্চ সুবিধা অর্জনের জন্য মূলধনের সাথে অন্যান্য মূলধনও সংমিশ্রণ ঘটানো হয়ে থাকে। যেমন ঋণ নেওয়া, প্রাতিষ্ঠানিক লোন হতে পারে বা কোনো বন্ড ইস্যুর মাধ্যমে হতে পারে। এই যে লোনকৃত মূলধন বা ঋণকৃত মূলধন, এটিও এই অংশে দেখানো হয়ে থাকে। এর সাথে সমন্বয় ঘটানো হয় যদি লভ্যাংশ আকারে কোনো পরিশোধ থাকে, এবং প্রারম্ভিক নগদ অর্থের সাথে সমন্বয় ঘটিয়ে বা যোগ করে সমাপনী নগদ অর্থ মিলকরণ করা হয়। এটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এটা দেখে আমরা জানতে পারি যে কোন কার্যক্রম থেকে কি পরিমাণ নগদ অর্থ আগমন ঘটেছে বা বহিগমন ঘটেছে সংশ্লিষ্ট হিসাব বছরে। এবারে আমরা হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে নিয়ে একটু আলোচনা করতে চাই। হিসাব তথ্যের ব্যবহারকারী অর্থাৎ প্রতিষ্ঠানের হিসাব বিভাগ কর্তৃক হিসাব বিজ্ঞানের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, এটি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি তুলে ধরে এবং যথাযথভাবে প্রস্তুত করা প্রতিবেদন প্রতিষ্ঠানের ভাবমূর্তি, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে। আরো অনেক উপযোগিতা রয়েছে এটার। তা আমরা প্রথমেই দেখব যে এই তথ্য কোন কোন শ্রেণীর ব্যবহারকারীরা ব্যবহার করে থাকে। প্রথমেই অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমরা দুটো শ্রেণীতে ভাগ করে নিলাম, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। বেতনভুক্ত সকল শ্রমিক কর্মচারী, বেতনভুক্ত যে সকল কর্মচারী প্রতিষ্ঠানে রয়েছে তারা আর্থিক প্রতিবেদন প্রত্যাশা করে থাকে যে বিগত বছরে কেমন মুনাফা হয়েছিল প্রতিষ্ঠানে, তার আগের বছরে কেমন হয়েছিল, চলতি বছরে কেমন হয়েছে। এই যে তাদের একটা এই মুনাফা দেখে তাদের ভেতর একটা প্রত্যাশার সৃষ্টি হয়, বা তারা জানতে চায় যে এই প্রতিষ্ঠানে তারা দীর্ঘদিন কাজ করছে, প্রতিষ্ঠান ক্রমোন্নতির দিকে যাচ্ছে নাকি কি পর্যায়ে আছে, কার্যক্রম তাদের কার্যক্রমের মূল্যায়নটা কেমন হয়েছে, বা তারা কতটুকু দক্ষ বা কি, এটা জানার জন্য তারা কিন্তু এই প্রতিবেদন জানতে চায়। পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদ এই প্রতিবেদন বা হিসাব তথ্য দেখে তাদের কার্য পরিচালনায় নিজেদের দক্ষতা বিচার বিশ্লেষণ তারা করতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন লভ্যাংশ সিদ্ধান্ত বা লভ্যাংশ নীতি বা সংরক্ষিত কতটুকু সংরক্ষিত করবে, এই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এই প্রতিবেদন ব্যবহার করে থাকে। ব্যবস্থাপকগণ, ব্যবস্থাপকগণ তারা প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ করে বা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখে থাকে। যেমন বিক্রয় ব্যবস্থাপক, তিনি বিক্রয়ের একটা আনুমানিক তথ্য উপস্থাপন করতে পারে। তারপরে
ক্রয় ব্যবস্থাপক তিনিও অনুরূপ তথ্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা পালন করবে এবং এই তথ্য তিনি হিসাব তথ্যের আলোকেই এই তথ্যগুলো তিনি পরিবেশন করবেন। সুপারভাইজার তিনিও একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং সর্বশেষ মালিক পক্ষ প্রতিষ্ঠানের উন্নতি অবনতি বা কতটুকু অগ্রগতি হয়েছে এগুলো জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে। প্রতিষ্ঠানে নিয়োজিত হিসাব বিভাগ দক্ষতা ও স্বচ্ছতার সাথে এই হিসাব তথ্য প্রস্তুত করে থাকে এবং সেটি সনদধারী হিসাব নিরীক্ষক দ্বারা নিরীক্ষিত হতে হয়। এই নিরীক্ষিত প্রতিবেদন মালিক পক্ষের নিকট অধিক বিশ্বাসযোগ্য। শুধু মালিক পক্ষ নয়, সবার নিকট এই নিরীক্ষিত প্রতিবেদন বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। তাহলে নিরীক্ষিত প্রতিবেদন তাছাড়া কোম্পানি আইনের বা বিভিন্ন হিসাব সংস্থা বা কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন অবশ্যই নিরীক্ষা করার জন্য আইন করেছেন। সেটি পালন করে আর্থিক প্রতিবেদন নিরীক্ষিত হতে হয়। তাহলে মালিক পক্ষ সে সবসময় এই প্রতিবেদন মানে স্বচ্ছতার সাথে তৈরি হোক এটাই তিনি চান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আর্থিক প্রতিবেদন উনি পরীক্ষা নিরীক্ষা করেন ও সংরক্ষণ করেন। এবার আসি বাহ্যিক ব্যবহারকারী কারা? প্রথমত আমরা বলতে পারি বিনিয়োগকারী। হ্যাঁ, কোম্পানি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করতে আগ্রহী তারা প্রথমেই বিগত বছরগুলোর আর্থিক প্রতিবেদন বা হিসাব তথ্য জানতে চায়। প্রতিষ্ঠানটি কিভাবে উপরে মানে দক্ষতার সাথে পরিচালনা করছে, তাদের দক্ষতা সম্পর্কেও ধারণা পেতে চায়। এভাবে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণে হিসাব তথ্য ব্যবহার করে থাকে। ঋণদাতা এটা প্রাতিষ্ঠানিক ঋণদাতা আমরা বলবো, যেমন ব্যাংক। লোন আবেদন করতে গেলে লোন আবেদন অর্থাৎ ঋণ পাওয়ার জন্য আবেদন করতে গেলে প্রতিষ্ঠানটি আবেদনের সাথে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য সংযোজন করতে হয়, যেমন ট্রেড লাইসেন্স, তারপরে পরিবেশগত সনদ, তারপরে কর প্রদানের সনদ, অনুরূপ আরো অনেক সনদ। পাশাপাশি এই আর্থিক প্রতিবেদন সংযোজন করতে হয়, কারণ তারা এই প্রতিবেদন এত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে যে প্রতিষ্ঠানটি রাইজিং না কি পর্যায়ে আছে বা এই প্রতিষ্ঠানের সম্ভাবনা কতটুকু, এগুলো বিচার বিশ্লেষণ করেই তারা লোন স্যাংশন করে অর্থাৎ ঋণ অনুমোদন করে থাকে। পাওনাদার পক্ষ, একটি ব্যবসায়িক লেনদেন হতে পাওনাদার পক্ষের উদ্ভব হয়। কোনো প্রতিষ্ঠানকে বাকিতে পণ্য সরবরাহ করবে কিনা তা ওই প্রতিষ্ঠানের সক্ষমতার উপর নির্ভর করে। আর্থিক প্রতিবেদন এমন তথ্য প্রকাশ করে যা আর্থিক সক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাছাড়া ওই প্রতিষ্ঠান দক্ষতা, স্বচ্ছতা এবং সুনামের সহিত ব্যবসায় করছে কিনা পাওনাদার এটিও বিবেচনা করে থাকে। আয়কর কর্তৃপক্ষ, প্রতিটি প্রতিষ্ঠানকেই দক্ষতা ও স্বচ্ছতার সাথে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হয়। বার্ষিক নিট আয়ের উপর যথাযথ কর সরকারকে দেওয়ার জন্য বা কর সরকারকে দিতে হয়।
এটি প্রতিষ্ঠানের একটি নৈতিকতা। এজন্য নির্ণীত মুনাফা যেমন সঠিক হতে হবে, প্রদত্ত আয়করও যথাযথ হতে হবে। এই নির্ণীত আয়কর বা প্রদত্ত আয়কর সঠিক কিনা, নির্ণীত আয় যথাযথ কিনা, এটি জানার জন্য আয়কর কর্তৃপক্ষ অর্থাৎ স্থানীয় আয়কর কর্তৃপক্ষ সবসময় প্রতিষ্ঠানের উপর নজরদারি রাখে এবং তারা এটার জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর বিশেষ নির্ভর করে থাকে। তাই আমরা বলতে পারি আয়কর কর্তৃপক্ষের নিকটও হিসাব তথ্য অতীব গুরুত্বপূর্ণ। সরকারও আর্থিক তথ্য বা হিসাব তথ্য জানতে চায়। তারা জানতে চায় প্রতিষ্ঠানগুলো কিরূপ মুনাফা করছে এবং আমাদের সার্বিক ব্যবসায়িক পরিবেশ কেমন, সার্বিক ব্যবসায়িক কার্যক্রম কেমন, তারা কর্মকর্তাদের যথাযথ সম্মানী বা মূল্যায়ন করছে কিনা, এগুলো বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বা হিসাব তথ্য সরকারি কর্তৃপক্ষ চেয়ে বসে। সাংবাদিক বা গবেষক তাদের নিকটও হিসাব তথ্যের প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন সময় আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে সাংবাদিকরা এই প্রতিষ্ঠান হতে প্রতিবেদন সংগ্রহ করে। তারা তুলনামূলক বিচার বিশ্লেষণ করে তাদের মতো সংবাদ সরবরাহ করে থাকে। এটা আমরা প্রায় দেখতে পাই। অনুরূপভাবে গবেষক বা শিক্ষার্থী যারা, যেমন তোমাদের চতুর্থ বর্ষ শেষ হলে একটা সময় থাকে ইন্টার্নশিপ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে ইন্টার্নশিপ বা টার্ম পেপার প্রস্তুতকরণ। এটা অনেকটা গবেষণামূলক কার্যক্রম। এটা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য বা হিসাব তথ্য বা আর্থিক প্রতিবেদন একত্রিত করে গবেষণার মাধ্যমে, অধিক চর্চার মাধ্যমে নিজের কায়দা করে একটি প্রতিবেদন প্রস্তুত করতে হয়। এটি গবেষক বা যারা প্রশিক্ষণার্থী তারাও করে থাকে। এই জন্য গবেষকরা নতুন নতুন উদ্ভাবনের কাজে উদ্বুদ্ধ হতে এই হিসাব তথ্য ব্যবহার করে থাকে। আমরা সেশনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আশা করি তোমরা আজকের সেশনটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের বাসাতে যে টেক্সট বুক রয়েছে তার সাথে মিল করে এটা আরো চর্চা করবে, তাহলে আরো সুন্দর ও সুস্পষ্ট ধারণা তোমরা পাবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসা বাড়িতে অবস্থান করবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বয়স্ক ও শিশুদেরকে জনসমাগমে না যাওয়ার জন্য অনুরোধ করবে এবং যতদূর সম্ভব বাসা বাড়িতে অবস্থান করবে। বাসায় গৃহস্থলের কাজকর্মে সহায়তা করবে এবং নিজেদের পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি।